হ্যাঁ আল্লাহ আমার আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি বলেছিল, বা তুমি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসুন, বাংলাদেশের একজন প্রকৃত দেশপ্রেমিক, আল্লাহ ভক্ত এবং মহৎ ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যে ব্যক্তিটা ক্ষমতায় আসার আগে জনসাধারণের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করেছেন, আমি যদি কখনো ক্ষমতা আসতে পারি সম্পূর্ণ জনগণের খুশির জন্য কাজ করব, এবং তা করব সম্পূর্ণ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য। আসুন সেই মহৎ ব্যক্তি। হ্যাঁ আল্লাহ আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি বলেছিল, বা তুমি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। কিন্তু তা এখন 1,40,000-এরও বেশি। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের টিকিটের এমন তকুলকি চলছে সৌদি আরব রুটে। অভিযোগ আছে কেবল সিন্ডিকেটের কারণে এমন অবস্থা। অবশ্য এই ফাঁকে পকেট কাটছে প্রবাসীদের। ব্যাপক সমালোচনা হলেও সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। উমরা করতে অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের এই দেশটিতে, কিন্তু বিমানের টিকিটের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় যাত্রীদের এখন হিমশিম। জিম্মি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরবে দেশে ভ্রমণে গুনতে হচ্ছে 1,40,000-এরও বেশি টাকা, অথচ কিছুদিন আগেও যাওয়া আসা টিকিটের দাম ছিল 40 থেকে 80,000 টাকা। দেখলেন সেই মহৎ ব্যক্তিটাকে, অর্থাৎ উনি ক্ষমতা আসার আগে কি প্রতিজ্ঞা করেছিলেন এবং বাস্তবে কি করে যাচ্ছে। যাই হোক, উনি যে প্রতিজ্ঞাটা করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার সেটা কবুল করেছে, উনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এখন দেখুন, ক্ষমতা আসার আগে ক্ষমতা আসার পরপরই উনি কি উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আপনারা জানেন যে সৌদি আরবের টিকিটের যে দাম সেটাকে ঊর্ধ্বগতি করা হয়েছে। অর্থাৎ কিছুদিন আগেও যেটা 40,000 থেকে 80,000 টাকা পর্যন্ত ভাড়া ছিল, সেই ভাড়া এখন 1,40,000 প্রায়। অর্থাৎ সবার আগে উনি সেটার দাম বৃদ্ধি করে দিয়েছেন। অর্থাৎ উনি টার্গেট করলেন যে আমি বলেছি যা কিছু করবো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য করব। অতএব তিনি চিন্তা করলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধর্মপ্রাণ মুসলিম, তাদের সকলের একটা স্বপ্ন থাকে যে আমি উমরা করব অথবা বড় হজ করবো, যার যতটুকু সামর্থ্য আর কি। কিন্তু সবাই একটা স্বপ্ন দেখে, সেটা যদি সহনশীল হয়, সে বারোটা যদি মার্জিত হয়, তাহলে কি আমার যাওয়াটা সহজ হয়, স্বপ্নটা পূরণ হয়, আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে গিয়ে ওনার রওজা মুবারক ঘুরে আসা যায়, ওনার সাক্ষাৎ করা যায়। এই স্বপ্নগুলোকে ধর্মপ্রাণ মুসলিমগুলো লালন করে আসতেছে সবসময়। তো ওই ধরনের ব্যক্তি থেকে সবার আগে উনি টার্গেট করেছেন। অর্থাৎ ওনাদের যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, অর্থাৎ বিমানের যে ভাড়া বৃদ্ধি, সেটা উনি করে দিয়েছে। এটা কোন ধরনের মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানো হচ্ছে এটা আমি জানি না, এটা আপনারা কমেন্টস করে জানাবেন আর কি। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের যেই স্বপ্নটা থাকে, সেই স্বপ্নটাকে সবার আগে উনি আঘাত করেছেন। অর্থাৎ উনি মনে মনে ধরে নিয়েছেন যে আমার মতো একজন কালপিট, আমার মতো একজন মুনাফিককে তোমরা বিশ্বাস করেছো, এটাই তোমাদের সবচেয়ে বড় পানিশমেন্ট। আমার মনে হয় সেটাই হচ্ছে আর কি আমাদের। অর্থাৎ আমরা যারা স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নকে উনি সবচেয়ে বড় বাধাগ্রস্ত করার জন্য উনি বিমানের টিকিটের দাম বৃদ্ধি করে দিয়েছে। অন্যান্য দেশের ক্ষেত্রে ঠিক তাই করেছে, বিমানের টিকিটের দাম ঊর্ধ্বগতি করে দিয়েছে। এবার আসুন অন্য প্রসঙ্গে একটু কথা বলি। আপনার 5ই অগাস্ট, তার আগে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা সবাই জানেন, যেখানে সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে। তো ওই সকল ছাত্রদের ভূমিকা এবং সর্বসাধারণ মানুষের ভূমিকা অবশ্যই ছিল এই 5ই অগাস্টের সফলতার পিছনে। কিন্তু আরও একটা বিশেষ শ্রেণী আছে যাদের ভূমিকা কম নয়, আমি মনে করি তাদের চেয়ে কম নয়। তারা হচ্ছে কারা? তারা হচ্ছে প্রবাসীরা। আপনারা ভালো করে জানেন, প্রবাসীরা শেষ সময়ে আপনার রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, এবং রেমিটেন্স যখন বন্ধ করে দিয়েছিল, সরকার যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তখন পলক সাহেবের অবস্থা আপনারা সবাই জানেন। যে পলক সাহেব এত বড় বড় কথা বলেছিলেন, সেই পলক সাহেব পারে তো শেষ সময়ে যখন প্রবাসীর রেমিটেন্স বন্ধ করে দেয়, তখন প্রবাসীদেরকে আব্বা আব্বা ডাকতেও উনি দ্বিধাবোধ করেননি। ওনার সামনে যদি ওই মুহূর্তে প্রবাসীদেরকে সামনে এনে রাখা হতো, আমরা সকলে পায়ে ধরে উনি ক্ষমা চাইতেন এবং রেমিটেন্সের জন্য ভিক্ষা চাইতেন। ওনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবাসীরা হচ্ছে সেই শক্তিশালী যোদ্ধা যাদের ভূমিকা একেবারে কি বলবো, আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের সাথে প্রবাসীদের ভূমিকা অগ্রণী ভূমিকা রেখেছে। সোজা কথা, ওই সকল প্রবাসীদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তাদের সকল প্রকার সুবিধাকে বঞ্চিত করার জন্য, তারা যে আসলে এই দীর্ঘদিন প্রবাসে থাকে, আজকে যদি বিমানের টিকিটের দাম একটু সহনশীল হয়, তারা একটু পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারতো, অথবা যারা আজকে দেশ থেকে বিদেশে যাবে, দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য রেমিটেন্সের মাধ্যমে তো দেশের অর্থনৈতিক টাকা সচল হয়। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 70% যে উন্নয়নের যে টাকাটা, সেটা রেমিটেন্স থেকে আসে, প্রবাসীদের কাছ থেকে আসে। তো ওই সকল ব্যক্তিদেরকেই সবচেয়ে বেশি টার্গেট করেছেন। কেন তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং কেন তারা এই ভূমিকা পালন করেছে, এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেগেছে, তার অন্যতম কারণ হচ্ছে এই যে বিমানের টিকিটের দাম বৃদ্ধি করে দেওয়াটা। অর্থাৎ এটাও কি আমাদের জন্য একটা পানিশমেন্ট হয়েছে? আমরা কেন ওনার মতো একজন গিরিকেটিকে বিশ্বাস করলাম, এবং আমরা কেন ওনার মতো একজন মুখোশধারী ব্যক্তিকে এরকম একটা গুরুত্বপূর্ণ স্থানে ক্ষমতায় বসালাম? আপনারা দেখেন উনি কোন ভূমিকাটা পালন করেছে এই যাবৎকাল? কোন একটা ভূমিকা পালন করেনি। আজকে প্রবাসীদেরকে আমি মনে করি, শুধু উনি না, প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে আমি দেখে আসতেছি এই জিনিসটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়, অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, অত্যন্ত আফসোসের একটা বিষয়।
প্রবাসীদেরকে প্রত্যেকটা সরকারই অনেকটা টিস্যু পেপার মনে করে। যতক্ষণ পর্যন্ত সেই টিস্যু পেপারটা ইউজ না করে, আপনি দেখবেন সেই টিস্যুটাকে খুব যত্নে রাখে, কেউ পকেটে রাখে, কেউ মানি ব্যাগে রাখে, মানে যার যে স্থানে মেয়েরা দেখবেন ভ্যানিটি ব্যাগে রাখে, অত্যন্ত সযত্নে রাখে যতক্ষণ পর্যন্ত সেটা ইউজ না করা হয়। যখন সেটা ইউজ করা হয়, এটা ময়লা হয়ে যায়, এটাকে কতক্ষণ ডাস্টবিনে ফেলবে, মানে পাগল হয়ে যায় সোজা কথা, ওটাকে হাতে রাখা সম্ভব না। ঠিক আমরা প্রবাসীরা হয়েছি তাদের কাছে ঠিক ওরকম টিস্যু পেপারের মতো। আমাদেরকে ব্যবহারের আগ পর্যন্ত আমাদের যত রকম যত্ন আছে ওদের স্বার্থের জন্য, স্বার্থের আগ পর্যন্ত ওইভাবে আমাদেরকে আপ্যায়ন করে থাকে, আমাদের সাথে ব্যবহার করে থাকে, আমাদের অতি যত্নে আমাদের সাথে যে ব্যবহারগুলো করে থাকে। আমাদের ব্যবহার শেষ, আমাদেরকে কতক্ষণে ওই টিস্যু পেপার ভেবে ডাস্টবিনে ফেলে দিবে সেটার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তো এই আসিফ নজরুল সাহেবের মতো ব্যক্তিরা ঠিক সেই ভূমিকা পালন করতেছে। এবার আসলে অন্য প্রসঙ্গে, আজকে আসিফ নজরুল সাহেবকে আমি স্যার বলতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। উনি সেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। উনি ওনার স্থানে বসে, এরকম একটা গুরুত্বপূর্ণ স্থানে বসে উনি কোন দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছে। বিডিআর হত্যার যে বিচারটা আমরা সবাই আশা করেছিলাম যে উনি আসার পরপরই 57 জন চৌকুশ যে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, এছাড়া আরও অনেক সোলজারকে হত্যা করা হয়েছে, তো এই হত্যার বিচারটা উনি নেবেন। আজ পর্যন্ত বিডিআর হত্যার কোনো আমরা তথ্য পাচ্ছি না। তারপর বৈশ্বিক বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত অসংখ্য ছাত্র, হাজার হাজার ছাত্র যে আপনার গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের বিচারের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম এমন কোনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেননি। তারপর শাপলা চত্বরের কাহিনী আছে, এরকম আরও অসংখ্য কাহিনী আছে যেগুলো বাংলাদেশের আমি মনে করি যে আপনার বৃহত্তর ইস্যু যেগুলো, এগুলোকে আপনার টার্গেট করা উচিত ছিল। যেই ব্যক্তি সাধারণ মানুষের ইমোশনকে পুঁজি করেছেন, কিভাবে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেছেন, শেখ হাসিনার বদনাম করেছেন, আওয়ামী লীগের বদনাম করেছেন, ভারতের গোষ্ঠী উদ্ধার করে দিবেন, ভারতের 26 লক্ষ লোক এই দেশে চাকরি করেন, তাদেরকে উনি এই দেশ থেকে বিতাড়িত করবেন, কত রকম মুখরোচক কথাবার্তা বলে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করেছে, বিশেষ করে ছাত্র সমাজের ব্রেন ওয়াশ করেছে। সর্বস্তরের মানুষের ব্রেন ওয়াশ করে আজকে উনি এই স্থানে বসেছেন। এবং ওনার প্রকৃত উদ্দেশ্যটা কি ছিল, উনি যে আসলে প্রকৃতপক্ষে একজন গিরগিটি, প্রতিনিয়ত ওনার রূপ বদল করতে পারেন এবং যা করেছেন সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা জানেন। সম্প্রতি উনি ভারতের প্রজাতন্ত্র দিবসে স্বতঃস্ফূর্তভাবে সস্ত্রী সেখানে অংশগ্রহণ করেছেন। এটি হচ্ছে ওনার আসলে মূল চরিত্র, যেটা অনেক আগে থেকে ভারতের সাথে ওনার সেই লেনদেন আঘাত চলতেছিল। আপনার সাংবাদিক ইলিয়াসের বক্তব্যগুলো, তথ্যগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কোন ধরনের গিরগিটি ছিল। সাংবাদিক ইলিয়াসের অনেক কথা আমার খুব ভালো লাগে, উনি যদিও গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু এমন সব তথ্য উনি উপস্থাপন করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক। এমনই দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুক, ওনাকে শারীরিক মানসিক আল্লাহ সুস্থ রাখুক, আমি সেই দোয়া করি ওনার জন্য। আপনি দেখেন, এই আসিফ নজরুল অত্যন্ত সুকৌশলী একজন ব্যক্তি। উনি ধর্মপ্রাণ মানুষ জানে যে আপনার 90% মুসলিম প্রধান দেশ এটা, সেই ধর্মপ্রাণ মুসলিমদেরকে ব্রেন ওয়াশ করার জন্য উনি হজে যাবেন, হজে যাওয়া নাটক করলেন আগে একটা, দেখেন ওনার মধ্যে নবীর কোনো সন্ন্যত ছিল না, ঠিক আছে। এটা ধর্মপ্রাণ মানুষ একটা ব্রেন ওয়াশ করা। এবং উনি এও বলেছেন যে আমার অনেক আগে উচিত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। মানে উনি বোঝাচ্ছেন যে উনি ধর্মের প্রতি ওনার অনেক ভালোবাসা সৃষ্টি হয়েছে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। উনি আসলে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন কতটা মাস্টার মাইন্ড চিন্তা ভাবনা নিয়ে এই গিরগিটিটা আমাদের মাঝে এসেছে, আমাদেরকে ব্রেন ওয়াশ করেছে আমাদের। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এটা জানে যে 90% মুসলিম প্রধান দেশ, এই মুসলিমদের ব্রেন ওয়াশ করার জন্য ওনাকে কোন রূপ ধারণ করতে হবে সেটা উনি করেছেন। উনি দেখেছেন যে হজে গিয়েছেন স্ত্রী সহ, মানে এরকম একটা আমরা ছবি ভাইরাল হয়ে গেছে, আপনি জানেন। ওনার হজ কতটা কবুল হবে একমাত্র মহান আল্লাহ ভালো জানেন, এই ধরনের গিরগিটিদের, ঠিক আছে, যারা মুখে বলে এক এবং তাদের অন্তর ও কাজকর্ম আরেক। এটা হচ্ছে বিষয়টা। তারপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করলেন যে ওনার আগে উচিত ছিল আল্লাহ রাসূলের জীবনী পড়া, মানে যা সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করানো, বুঝানো যে আমি ইসলাম পন্থা হয়ে গেছি, আমি জীবনে যা করেছি সব ভুল করেছি, আসলে আমার আল্লাহ রাসূলের যে জীবনী এটা আমার পড়া উচিত ছিল, আমার তার আদর্শ অনুসরণ করা উচিত ছিল। এগুলো কি জাস্ট সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করা, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিমদেরকে ব্রেন ওয়াশ করা। প্রকৃতপক্ষে উনি হচ্ছেন ভারতের একজন দালাল, তারই উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা যে সম্প্রতি যেটা দেখবেন আপনারা। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়গুলো। আরেকটা জিনিস আপনারা দেখেন লক্ষ্য করে, আপনার প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, ওনাকে কেন টার্গেট করা হয়েছে? এই আসিফ নজরুলের একটা লেখাকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল সাহেব একটা লেখা লিখেছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, এবং সেই লেখাকে কেন্দ্র করে ওনাকে ধর্ম ব্যবসায়ী একটা একটা আর্টিকেল লিখেছিলেন একটা পত্রিকাতে, এবং সেটাকে টার্গেট করেই এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আওয়ামী লীগ সরকার তখন থেকে ওনাকে হয়রানি শুরু করে দেয়, এবং একের পর এক ওনার উপর টর্চার শুরু হয়, এবং অবশেষে ওনাকে জেলে পর্যন্ত নিয়ে যায়। এবং ওনার শেষ পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন। এক হিসেবে বলতে পারেন যে ওনার মৃত্যুটা জেলেই হয়েছে, কেননা জেল থেকে বের হয়ে হসপিটালে আসার সাথে সাথেই ওনাকে আবার সুপরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে। এটা সর্বসাধারণের কাছে সুস্পষ্ট। উনি যখন আসেন অত্যন্ত হাস্যজনক প্রাণবন্ত আমরা দেখেছিলাম, এবং শারীরিক মানসিকভাবে ওনাকে সুস্থ দেখেছিলাম। সেই ব্যক্তিটা কয়েক ঘন্টার ব্যবধানের মধ্যে মৃত্যুবরণ করলেন, যা অত্যন্ত কি আপনার চিন্তার বিষয়, এবং যেখানে একটা বিশাল কিছু মানে কোনো একটা গোপনীয়তা লুকায়িত রয়েছে যেটা আমরা আসলে কেউ জানি না। এটার তথ্য বের করা উচিত যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যু আসলে কীভাবে হয়েছে। এটা পুরো বাঙালি জাতি জানতে চায়, কারণ সবাই ওনার মৃত্যুতে খুব অবাক হয়েছেন এবং কেউ বিশ্বাস করতে পারছেন না যে এটা সাধারণ মৃত্যু ছিল। এটা অবশ্যই খুব পরিকল্পিত মৃত্যু ছিল। আমরা সেই সময় অনেকগুলো ভিডিও ক্লিপ, কথাবার্তা, ডাক্তারদের কথাবার্তা সব কিছু সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করে যেটা বুঝতে পেরেছি যে এই মৃত্যুর পিছনে একটা রহস্য রয়েছে। তো এই ব্যক্তিটাকে টার্গেট করেছে কার জন্য? এই কালপিট, এই গিরগিটিটার জন্য। এই গিরগিটিটার লেখার উপর ভিত্তি করে উনি তো প্রকৃতপক্ষে ওনার লেখা দ্বারা, চিন্তা দ্বারা সবকিছু ছিল অনেকটা নাস্তিক মনার ছিল, যার জন্য ইসলাম বিদ্বেষ ছিল ওনার লেখা দ্বারা সবকিছু, ঠিক আছে। তো এই ব্যক্তিটা শেষ সময়ে এসে আপনার
এই সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে, ছাত্র সমাজের ব্রেন ওয়াশ করে এরকম একটা গুরুত্বপূর্ণ স্থানে বসেছে। আর সেই ব্যক্তিটাকেই আমরা না বুঝে এমন একজন গিরগিটিকে যে কোনো সময় যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারে এরকম একজন মুখোশধারী ব্যক্তিকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা ব্যক্তি চিন্তে ভুল করছি। আমি বারবার বলছি, প্রবাসীদেরকে খেপাবেন না। এর আগেও বলেছি, প্রবাসীদেরকে খেপাবেন না। প্রবাসীরা যদি 5ই আগস্টের আগে রেমিটেন্স বন্ধ করে দিতে পারে, তারা 5ই আগস্টের পরও রেমিটেন্স বন্ধ করে দিতে পারে। ঠিক আছে? আর প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় না, আব্বা আব্বা ডাকা ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক আছে? প্রবাসীরা কোনো ব্যক্তিকে টার্গেট করে ক্ষমতায় বসাতেও পারে, আবার তাদেরকে ক্ষমতা থেকে নিক্ষেপ করতে পারে, ডাস্টবিনও ফেলতে পারে। প্রবাসীদের সেই ক্ষমতা আছে। সুতরাং তাদের বিরুদ্ধে যাবেন না। আর এটা 90% মুসলিম প্রধানের দেশ, ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষিপ্ত করবেন না। ঠিক আছে? এখন সময় আছে, বিডিআর হত্যার ব্যাপারটা তদন্ত করেন, শাপলা চত্বরের ব্যাপারটা তদন্ত করেন, এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার ছাত্র জনতা যে মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারটা আপনি তদন্ত করেন। আর বিশেষ করে এই যে রেমিটেন্স যোদ্ধাদের পিছনে যে শত্রুতা করছেন, তাদের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করছেন, সেটা থেকে বিরত হন। ঠিক আছে? আর ধর্মপ্রাণ মুসলিমরা যেন সুন্দরভাবে আপনার উমরা অথবা হজ পালন করতে পারে, সেই ব্যাপারে নমনীয় ভূমিকা পালন করেন। বিমানের যেই টিকিটের যে উদ্যোগটি করেছেন, সেটাকে নমনীয় পর্যায়ে নিয়ে আসেন। যদি সত্যি সেটা আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে থাকেন, সাধারণ মানুষ খুশির জন্য কাজ করে থাকেন, তাহলে আপনি সবার আগে আপনি সৌদি আরবে যারা হজে যাবে, সেই সেক্টরটাকে আপনি সবার আগে আপনার দেখা উচিত ছিল। আপনার যে ধর্মমন্ত্রী আছে তাদের সাথে বসে, সবার সাথে বসে আপনাদের একটা ভালো একটা ভূমিকা পালন করা উচিত ছিল। ঠিক আছে? যাতে করে তারা খুব সুন্দরভাবে হজ পালন করে আসতে পারে। তবেই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন। কারণ আল্লাহর বান্দারা যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ নিজেও সন্তুষ্ট থাকবে। এটাই স্বাভাবিক। তাই আমাদেরকে আগে সন্তুষ্ট করুন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ সুযোগ দিচ্ছেন, তার মানে এই না যে আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে? প্রত্যেকটা কৃতকর্মের অবশ্যই আপনি যারা জবাব দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। সকলকে ধন্যবাদ। তো আমাদের আসলে বুঝতে হবে যে আমরা আসলে কাকে ক্ষমতায় বসায় না বুঝে এমন কিছু গুপ্তচর, ভারতের গুপ্তচর থাকে, ভারতের দালাল থাকে, যেগুলো আমরা বুঝতে